সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজীটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ঠিক এই সময়ে হ্যাপেনিং পয়েন্ট নিয়ে হাজির হয়ে যাই একটি নতুন বিষয় এবং আমাদের নতুন একজন অতিথির সাথে। তেমনি আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অতিথি মোহাম্মদ হাসান মাহবুব, টেকনিক্যাল ডাইরেক্টর সিপিআরই আইবিএম, ভাইস প্রেসিডেন্ট জিয়া সাইবার ফোর্স জেডসিএফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, যেমনটি বলছিলাম, একজন অতিথি এবং নতুন একটি বিষয়। আমাদের আজকের বিষয় হচ্ছে অপতথ্যের ঝুঁকি ও করণীয়। দর্শক, অপতথ্য কি, অপতথ্য কিভাবে ছড়ায় এবং এই অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে কোন মাধ্যমগুলো বেশি কাজ করে থাকে এবং আমাদের বাংলাদেশ সেই অপতথ্য বা গুজবগুলো ছড়ানোর রোধে কিভাবে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব আমাদের আগত অতিথির কাছে। আমি ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আশা করি ভালো আছেন। আসলে আলহামদুলিল্লাহ, আমাদের যে যুগ, ডিজিটাল যুগ অনেক এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তথ্যেরও একটি বিভ্রান্তিকর অবস্থা দেখা যাচ্ছে বর্তমানে। এই যে সার্বিক সময় সোশ্যাল মিডিয়ার একটা উত্থান এবং অপতথ্যরও যে একটি আসলে আমরা দেখতে পাচ্ছি মিসম্যানেজমেন্ট বলতে পারেন, এই সার্বিক বিষয়টাকে বর্তমান পরিস্থিতিকে বিবেচনা রেখে কীভাবে দেখছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এই ব্যাপারে কথা বলতে। তো আমি যে ব্যাপারটা বলতে চাই, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের একজন সেনাপতি ছিলেন। তিনি তার একটি অত্যন্ত বিখ্যাত তাত্ত্বিক কথা রয়েছে, সেটা হচ্ছে গৈপ্লেসীয় তথ্য, যে একটা মিথ্যা কথা 100 বার বললে সেটা নাকি সত্যি হয়ে যায়। বর্তমানে প্রেক্ষাপটে 5ই আগস্টের পর আমরা একটি বিশেষ রাজনৈতিক দল কর্তৃক দেখতে পাচ্ছি যে অনবরত তথ্যের অপব্যবহার করে সেটা সাধারণ মানুষের মধ্যে দিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটা কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপট শুধু নয়, সেটা আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং দৈনন্দিন জীবনে কিন্তু এটা ব্যাপক প্রভাব ফেলছে। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সামান্য কর্মী হিসেবে আমি বলতে পারি যে বিএনপি দলগতভাবে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমরা এটা ব্যাপারে কাজ করছি। আমরা ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে আমরা যে যে সংবাদ অথেন্টিকেট সোর্সগুলো আমরা এগুলো বের করার চেষ্টা করছি এবং সেগুলো জনগণের মাধ্যমে প্রচারের দায়িত্ব নিয়েছি এবং এই কাজটা সুচারুভাবে করার সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করছে আমাদের জেডসিএফ এবং জেডসিএফ শুধু একা না, বিএনপির অন্যান্য যেগুলো সহযোগী সংগঠন রয়েছে, যেমন মিডিয়া সেল, যেমন আইটি সেলকেও আমরা সবাই সমন্বিতভাবে এটাও একটা দুর্নীতি, অপতথ্য মানে এটাও এক ধরনের দুর্নীতি, রাইট? সো এই জিনিসটাকে আমরা রোধ করার জন্য সর্বাত্মকভাবে কাজ করে চলছি। আপনার কথাতে বোঝা যাচ্ছে আপনারা চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই, অপতথ্য সাধারণ মানুষের চিন্তা এবং চেতনা বা সামাজিক লাইফকে কিভাবে প্রভাবিত করে বলে মনে করছেন? দেখেন, আমি যদি একদম বাংলাদেশের ক্ষেত্রে আমরা জাতি হিসেবে একটু ইমোশনাল জাতি, একদম ঠিক আছে? আমরা দুইটা জিনিস খুব পছন্দ করি, একটা হচ্ছে খাওয়া দাওয়া, একটা হচ্ছে ধর্ম। আমাদের দেশের জনগণ খুব সহজ সরল, এই দুটো জিনিস দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। বর্তমানে যেটা দেখা যাচ্ছে, ধর্মকে অপব্যবহার করে সরাসরি সাধারণ মানুষকে যে মাঝে যে বিভ্রান্তি যে ছড়ানো হচ্ছে, যেমন আমি বলতে পারি, আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে কিছুদিন আগে উত্তরার একটা মসজিদে দেখা গিয়েছে যে একটি বিশেষ রাজনৈতিক দল কর্তৃক সেখানে তাদের রাজনৈতিক অপতৎপরতা চালানোর যে সুযোগটা এবারে তারা চেয়েছিল, উত্তরা একজন সম্মানিত ইমাম সাহেব সেটাকে প্রত্যাখ্যান করেছে। এই সংবাদটাকে পর্যন্ত বিভিন্নভাবে তাকে ম্যানিপুলেট করে তাকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, যেটা কিন্তু একজন সম্মানিত মুসল্লি, তিনি মসজিদে যাবেন, তিনি আল্লাহর বন্দেগী করবেন এবং মসজিদে দায়িত্বপ্রাপ্ত কে আছেন? আমাদের ইমাম সাহেব আছেন, রাইট? তিনি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন, তিনি আমাদের মসজিদে আমাদেরকে গাইড করবেন কীভাবে আমাদের সামাজিক দৈনন্দিন এবং আল্লাহর কীভাবে ইবাদত বন্দেগী করা যায়। ইটস নট এ প্লেস যেখানে আমি আমাদের এই নোংরা রাজনৈতিক সংস্কৃতিকে সেখানে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। জি, তা আসলে সামাজিকভাবে একটা বড় প্রভাব পড়ছে। সেই ক্ষেত্রে আমি যদি একটি জরিপে লক্ষ্য করি, 2025 সালের প্রথম 5 মাসে যদি ফোকাস করা হয়, দেখা যায় যে আসলে যে অপতথ্যগুলো হয়েছে এবং বিশ্লেষণ করলে দেখা যায় প্রচার হওয়া অপতথ্যগুলোর মধ্যে বিএনপিকে আসলে বেশি ফোকাস করা হয়েছে এবং তাদের নিয়ে অনেকগুলো অপতথ্য
ছড়িয়েছে, এই বিষয়গুলো আসলে নিয়ে আপনি কি বলবেন? দেখেন, বাংলাদেশে যদি সর্ববৃহৎ রাজনৈতিক দল বলা হয় একদম শীর্ষ পর্যায় থেকে রুট লেভেল পর্যন্ত, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ একমাত্র গণতান্ত্রিক দল যারা সকলের সম্মিলিতভাবে বাংলাদেশটাকে গড়তে আগ্রহী। আমাদের যারা প্রতিপক্ষ রয়েছেন তারা সবসময় চেয়েছেন এই জায়গাটিতে বিভিন্নভাবে বিএনপিকে পিছিয়ে ফেলার জন্য, কিন্তু জনগণ রয়েছে, জনগণ দেখছে তাদেরকে। বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল, আমরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে রয়েছি, আমরা সবসময় জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছি। একই সাথে আমরা 90-এর যে স্বৈরাচারী আন্দোলন রয়েছে সেই সময় বিএনপির অনেক সৈনিক রাস্তায় তারা জীবন দিয়েছে। এই গণতান্ত্রিক দলের যে উত্থান বিগত 17 বছরে, যে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী, ইভেন আমাদের যে সম্মানিত মহাসচিব স্যার ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরও উপরেও প্রায় 100-র অধিক ভুয়া কেস ছিল। এই যে আমাদের যে নেতাকর্মীদের, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় আমাদের পরিচয় গোপন করে আমরা রাজনীতি করিনি। আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছি, দেশের জনগণের পক্ষে কথা বলেছি, এবং এই জন্য আমাদের যে জনগণের কাছে যে আমাদের যে প্রত্যাশাটা তৈরি হয়েছে, গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এটা আমাদের প্রতিপক্ষের মনে ভয়ভীতি তৈরি করেছে, যার ফলে তারা, আপনাকে একটা তথ্য দেই, ফেসবুকে মেটা বলেছে যে 36,000 ভুয়া পেজ তৈরি হয়েছে। 36,000 শুধুমাত্র বিএনপি এবং আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্বন্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। কিন্তু এত কিছু করেও তারা কোনো লাভ করতে পারে নাই। দিন শেষে জনগণের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে, বই কমছে না। দারুণ বলেছেন, কিন্তু আমি যদি একটু মনস্তাত্ত্বিক ব্যাপারে আসলে আসতে চাই, অবশ্যই বাড়ছে জনপ্রিয়তা, সেক্ষেত্রে কিছুটা প্রভাব তো সামাজিকভাবে আছে। যেমন শিক্ষিত মানুষরাও কিন্তু, আমরা অনেক সময় বলতে পারি, বা যারা শিক্ষার একটু অভাব আছে তারা হয়তো বা অপতথ্য বা অপপ্রচার বেশি বিশ্বাস করে, কিন্তু শিক্ষিত মানুষদের মধ্যে দেখা যায় আসলে চেক না করে শেয়ার দিয়ে দিচ্ছে। এই যে মনস্তাত্ত্বিক প্রভাব, এই যে ধীরে ধীরে যে মানুষ হয়তো বা অপতথ্যকে বিশ্বাস করে ফেলছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশে আইন আছে, কিন্তু এই আইনে তখনই সঠিকভাবে প্রয়োগ করা যাবে যখন সেখানে সচেতনতা থাকবে। আমরা এই ব্যাপারটি নিয়ে কাজ করছি, এবং আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া সার্ভিস ফোর্সের একজন সামান্য কর্মী হিসেবে আমি বলছি, আমরা যে কাজটি করছি স্টপ, ভেরিফাই এবং শেয়ারের মাধ্যমে ডিজিটাল আপনার লিটারেসি ক্যাম্পেইন শুরু করেছি। আমরা একদম উপজেলা পর্যায় থেকে, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একদম মহানগর পর্যায় পর্যন্ত আমরা আমাদের কর্মীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এবং তাদেরকে এই যে ডিজিটালি যেভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে, তারা তাদের অবস্থান থেকে বিভিন্নভাবে আশেপাশে মানুষকে তাদেরকে উজ্জীবিত করছে, এবং তারা দেখিয়ে দিচ্ছে যে কোনটি সঠিক তথ্য এবং কোনটি ভুল তথ্য। এবং সেই সাথে আমি আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে, আপনার হয়তো খেয়াল আছে যে বাংলাদেশে একসময়, আমি যেটা বলেছি, বাংলাদেশে ধর্মের একটা বিশাল প্রভাব রয়েছে। বাংলাদেশে একসময় আপনি অ্যারোমেটিক সাবানের নাম শুনতে পারেন, অবশ্যই, রাইট? তারা বাংলাদেশে মার্কেটিং করেছিল হালাল সাবান বলে। সেই সময় কিন্তু লাক্স কিন্তু মার্কেটে ছিল, কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম তারা বাংলাদেশে একটা ব্যাপক প্রভাব তৈরি করেছিল, খুবই শর্ট পিরিয়ড অফ টাইম, তারপর তারা মার্কেট থেকে হারিয়ে গেছে। সো বিএনপি আমাদের জাতীয়তাবাদী দলের রুট অনেক, শিকড় অনেক গভীরে পতিত। আমরা কোনো ভেসে আসা ভাসমান কোনো রাজনৈতিক দল নই, আমরা কোনো ধর্মকে অপব্যবহার করা কোনো রাজনৈতিক দল নই। আমরা জনগণের কথা বলি, আমরা ধর্মীয় স্বাধীনতার কথা বলি, এবং সেই সাথে ধর্মের জন্য অপব্যাখ্যা না হয় সেটার কথাও বলি। মাঠের রাজনীতির পাশাপাশি আসলে সোশ্যাল মিডিয়া একটা যে খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গা বুঝে আপনারা আসলে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ আছেন এবং সেভাবে কাজ করছেন। আমি এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ হোসেন। আমরা চলে যাচ্ছি আমাদের আগত অতিথির কাছে। আমরা অপতথ্য নিয়ে কথা বলছিলাম, সচেতনতার কথা বলছিলাম। আসলে সেই ক্ষেত্রে আমাদের
সামাজিকভাবে দায়িত্ব হচ্ছে নিজেদের সচেতন হওয়া। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি ডিজিটাল লিটারেসি বা সচেতনতার জন্য আসলে মানুষকে বা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পারে কিনা, কি বলবেন? না, অবশ্যই অবশ্যই পারে, কিন্তু আমাদের এখানে বুঝতে হবে বাংলাদেশে এখন কিসের যুগ চলছে। বাংলাদেশে এখন আমাদের যে ডিজিটালাইজেশনের যে আমরা একজন প্রারম্ভিক পর্যায়ে আছি সেখানে রয়েছে, যেখানে আমাদের যেটা হয়েছে শুধু শিক্ষার্থী না, আমি বলবো অনেক টেকনিক্যাল এক্সপার্ট মানুষদেরও, যারা এক্সপিরিয়েন্সড লোক, তাদেরও আপনাদের এই বলা চলে যে অনলাইন প্ল্যাটফর্মে যে অভিজ্ঞতা যেটা থাকার দরকার সেটা নাই। যার ফলে যেটা হচ্ছে, তারা যখন কোনো ফ্যাক্ট চেকিংয়ের জন্য যাচ্ছে, তারা যে জিনিসটা আসছে, যেমন ডিপ ফেক, এআইয়ের মাধ্যমে যে কোনো ডিপ ফেক কোনো স্টোরি তৈরি করে যেটা আপনি দেখাচ্ছে, তখন তারা কিন্তু সেটাই বিশ্বাস করছে, রাইট? তো এই জিনিসটা যখন ফ্যাক্ট চেক হচ্ছে না, তখন তাদের মাধ্যমে কিন্তু একটা মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন ঘটছে, যেটা কিন্তু এখন হয়তো সামান্য কিছুদিনের জন্য তার মধ্যে এটা প্রভাব ক্রিয়েট করলেও ভবিষ্যতে যখন জাতীয় ক্ষেত্রে এটা কিন্তু একটা লং টার্ম প্রভাব রয়েছে। আমি এ ব্যাপারে একটু বলতে চাই যে এ ব্যাপারে আমাদের জিয়া সাইবার ফোর্সের কমান্ডের অধীনে আমরা যেটা কাজ করেছি সেটা একটা শক্তিশালী ফ্যাক্ট সেল গঠন করেছি, এবং এটাকে অপতথ্য শনাক্তকরণের জন্য আমরা একটা সাইবার ফরেন্সিক টিমও এর সাথে যুক্ত করেছি। ফেসবুক, ইউটিউব এবং টুইটার, এক্স যেটা বলি আমরা, সেটা এর ট্রাস্ট ও সেফটি ইউনিটের সাথে আমরা নিয়মিত সমন্বয় সাধন করছি, যে অন্তত যে সকল ফেক পেজ রয়েছে, যারা অপতথ্য অনবরত করে যাচ্ছে, যারা শুধু আমি রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে বলবো না, বাংলাদেশের অনেক স্বনামধন্য সেলিব্রিটিরাও কিন্তু এই অপতথ্যের শিকার হয়েছে, যেটা তাদের পার্সোনাল লাইফেও কিন্তু অনেক প্রভাব ফেলেছে। তো আমি এটা সামগ্রিকভাবে বলবো যে বাংলাদেশের জন্য আমাদের এটা একটা বিপর্যয়, এটার জন্য সচেতনতা অবশ্যই অবশ্যই জরুরি। এবং সেই সাথে আমরা জিয়া সাইবার ফোর্স যেটা করছি, আমরা সমন্বিত মানে আইটি শিক্ষার উদ্যোগে আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমরা অলরেডি 3000 প্লাস শিক্ষার্থীদেরকে আমরা অপতথ্য এবং এর দূরীকরণে এবং কিভাবে এটা মোকাবেলা করা যায় সে ব্যাপারে আমরা প্রশিক্ষণ দিয়ে রয়েছি। এবং এর সাথে আমরা আরেকটা জিনিস কাজ করছি, যে সন্দেহজনক কোনো কন্টেন্ট যদি আমাদের গোচরীভূত হয়, তাহলে সেটা আমরা 30 মিনিটের মধ্যে পর্যবেক্ষণ করি এবং তার বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়া শুরু করছি। জি, সেক্ষেত্রে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে আমাদের আইনের যে বিধিমালা আছে সেখানে কি শাস্তি হতে পারে? শাস্তি আমাদের এখানে, আমাদের বাংলাদেশের যে আইনগত বিধিমালা রয়েছে, এটা খুবই সুন্দর আইনগত বিধিমালা, কিন্তু এর প্রয়োগ এবং এটার বিপরীতে যে সচেতনতা দরকার সেটা আমাদের মানে এটা খুব একটু লেন্দি প্রসেস। আপনি বাংলাদেশে যে আমাদের যে আইসিটি যে ধারা রয়েছে, সেখানে আপনি যদি কাউকে গ্রেপ্তার করেন, এবং বর্তমানে যেটা দেখা যায় যে আমাদের পুলিশ বাহিনীও অনেক সুন্দরভাবে কাজ করছে, বাট আমাদের আইনগত যে একটু দীর্ঘসূত্রিতা রয়েছে, যার ফলে অপরাধীরা কিন্তু ফাঁক ফোকর বলে কিন্তু সহজে পার হয়ে যাচ্ছে, যেটা আমি মনে করি ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন এটা বন্ধ করা অতীব জরুরি। ওকে, সেক্ষেত্রে ব্যক্তি হিসেবে আপনাদের দলের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারেক রহমান, তাকে নিয়ে অনেক অপতথ্য দেখা যাচ্ছে এবং আপনারা কাজ করছেন বলা যাচ্ছে। আসলে তার ইমেজ রক্ষার্থে বা তার যে ব্যাপারে যে অপতথ্যগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে জিয়া সাইবার ফোর্স কিভাবে গুরুত্বের সাথে বিষয়গুলো দেখছে, কি কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন? আসলে দেখেন, বিএনপি আসলে আমাদের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব রয়েছেন, আপনি জানেন যে ওনার সবচেয়ে একটা ভালো গুণ হচ্ছে যে ওনার যে লিডারশিপ দক্ষতা এবং ওনার যে ভিশনারি চিন্তাভাবনা, আপনি ওনার বক্তব্য শুনলে দেখবেন যে বাংলাদেশে আমাদের যারা বিরোধী দল রয়েছেন, তাদের অনেক জাতীয় নেতারা, তারা অনেক সময় বক্তব্য প্রদানের সময় অনেক ধরনের অপব্যাখ্যা, অপতথ্য এবং মানে ভালগার শব্দ ব্যবহার করে থাকেন, রাইট? বাট আমাদের জনাব তারেক রহমান সাহেবের কিন্তু কখনোই কোনো বক্তব্যে কোনো ধরনের অপতথ্যের প্রশ্রয় কিন্তু বা কাউকে হেয় প্রতিপন্ন করে মূলক কথা কিন্তু বলবেন না। এটা কিন্তু শুধু তারেক রহমান, আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান শুধু আমাদের কাছে আইডল নয়, তার ভিশনারি চিন্তাভাবনা আমাদের কাছে শিক্ষাও বটে। সেখান থেকে আমরা যে নিয়েছি, মানে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, যে আমাদের যারা বিরোধী দল রয়েছে কম বেশি তারাও কিন্তু অপতথ্যের শিকার হচ্ছে। তো আমরা চিন্তা করেছি যে বিরোধী দলগুলোকে নিয়ে যৌথ ফ্যাক্ট চেক টাস্ক ফোর্স গঠন করার জন্য, এবং
আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সাপোর্ট করতে আগ্রহী, কিন্তু আমরা চাই যেটা রিয়েলিটি সেটাই যেন থাকে অনলাইনে। সাধারণ মানুষ যেন এই ক্ষেত্রে যেন বিভ্রান্ত না হয়, সাধারণ মানুষ যেন এই ক্ষেত্রে যেন হেনস্থার শিকার না হয়, এবং এই হেনস্থা বা বিভ্রান্ত শিকার হলে জাতীয় ক্ষেত্রেও কিন্তু এটা একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। রাইট। সেক্ষেত্রে আপনার কথার মাধ্যমে বারবার আসলে ফ্যাক্ট চেকিং এর একটা ব্যাপার, সেই ফ্যাক্ট চেকিং আসলে গুরুত্ব কতটা, এবং বাংলাদেশ কি এর পর্যাপ্ত উদ্যোগ আসলে গ্রহণ করছে কিনা এই বর্তমান যুগে এসে? দেখেন, আমাদের দেশের যে ব্যাপারটা হচ্ছে যে আমরা নতুন একটা টার্মের সাথে পরিচিত হয়েছি, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাইট। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বাংলাদেশে মানুষের কাছে কিন্তু বেশি পুরাতন না, মাত্র 1-1.5 বছরের হয়তো পুরাতন হবে, যার ফলে আমরা এআই এর সুফল এবং কুফল দুটো সম্পর্কেই কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু অবগত নেই। এই যে আমি আপনার সাথে এখানে বসেছি ইন্টারভিউ দিতে, এটাকে কিন্তু ডিপ ফেকের মাধ্যমে এটাকে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করে ন্যারেটিভ অন্যভাবে তৈরি করে সেটাকে কিন্তু বিপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। রাইট। তো এই জন্য আমরা যে কাজ করছি, যে নতুন নতুন কিছু সফটওয়্যার ব্যবহার করছি আমরা এই ব্যাপারে, যে ডিপফেক যে এআইগুলো রয়েছে সেগুলো যেন আমরা দ্রুততার সহিত শনাক্ত করতে পারি, এবং সেই সাথে জনগণের মাঝে আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে 3000+ স্টুডেন্টকে আমরা যে প্রশিক্ষণ দিয়েছি, এবং আমাদের বিএনপি থেকে আমাদের দলীয় নেতাকর্মীদেরকেও হচ্ছে আমাদের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, শুধুমাত্র এই সাইবার সিকিউরিটি, এআই এবং ফেসবুকে এই অপতথ্য বুলিংয়ের জন্য, যেটা আমিও মনে করি আমাদের শুধু দলকে তারা হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে না, সেই সাথে আমরা দেশের মানুষের মনের মধ্যে থেকে বিভ্রান্তি দূর করার প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। আপনার কথা থেকে যদি ছোট্ট করে আমি শেষ একটি প্রশ্ন করতে চাই, আমার মনে বিভ্রান্তি দূর করার জন্য বা আমি ব্যক্তি হিসেবে, প্রত্যেকটি মানুষ আসলে তথ্য যখন দেখব সেটা অপতথ্য বা সঠিক তথ্য কিভাবে খুব সহজে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে একটা সময় আমাদের দেশে যে সূরা তওবার আয়াত নাম্বার 5 দিয়ে বলা হয়েছে, যে সেখানে বলা হয়েছে তোমরা একটা যুদ্ধের আয়াত আছে যে তোমরা যদি তোমাদের শত্রুদেরকে দেখো তাহলে তাদেরকে তোমরা হত্যা করো। বাট এটাকে অনেকে যারা ইসলাম বিদেশি রয়েছে, যারা ইসলামকে অপপ্রচার করে, তারা কিন্তু এটাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে। তারা কিন্তু ভুলে গিয়েছে যে আয়াত নাম্বার 4 কি আছে, আয়াত নাম্বার 6 কি আছে। সেখানে কিন্তু বলা আছে যে তোমার শত্রু যদি তোমার কাছে আশ্রয় চায়, তুমি তাকে আশ্রয় দেবে এবং সম্মানের সহিত তুমি তাকে যথাস্থানে তাকে পৌঁছাই দিয়ে আসবা। ঠিক আছে, একদম সুন্দরভাবে বলা হয়েছে। আমাদের কথা হচ্ছে, আমি যদি বলি যে এটা একটা গরু কি, গরুর কয়টা পা আছে, লেজ আছে কিনা, শিং আছে কিনা, সেটা আমি যদি পরিপূর্ণভাবে যাচাই না করি, তাহলে কিন্তু আমি কিন্তু অপতথ্যের অবশ্যই শিকার হব। সেক্ষেত্রে যেটা হবে, সচেতনতা সবচেয়ে বড় ব্যাপার, এবং আমরা জিয়া সাইবার ফোর্সের মাধ্যমে, আমরা বিভিন্ন পেজের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করাটাকে শুধু আমরা না, আমাদের যে মূল দল জাতীয়তাবাদী বিএনপি, আমরা হচ্ছে মানুষের মাধ্যমে এই সচেতনতা তৈরি করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমাদের সব ব্যক্তি পর্যায়ে আসলে কোনো তথ্য দেখার পর সেটা বিশ্বাস, মানসিকতা, এবং আমরা সহজেই আসলে অপতথ্য গ্রহণ করবো, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজীব টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।